কিছুদিন আগে আমি যখন ভিডিও বানিয়েছিলাম অ্যাটলেটিকো মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা, তখন আমি একটা জিনিস মেনশন করেছিলাম যে টিমস লাইক ওসাসুনা, ইন্টার মিলান, সেভিয়া এরা কিভাবে বার্সেলোনাকে কিন্তু এক্সপোজ করছে উইং দিয়ে। সো এটা কিন্তু কোনো কোইন্সিডেন্স না, অ্যাটলেটিকো মাদ্রিদও ওটা করেছে এবং জিরোনাও এখন এটা করেছে। সো এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে কথা বলতে চলেছি। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রবলেমটা কি হচ্ছে বার্সেলোনার? প্রবলেমটা কিন্তু ডিফেন্সিভ ইস্যু হচ্ছে, কিন্তু ডিফেন্সিভ ইস্যু কি ডিফেন্স থেকে হচ্ছে এটা আমাদের বুঝতে হবে, যে ডিফেন্স কোনখান থেকে চালু হচ্ছে, কোনখান থেকে ইস্যুগুলি হচ্ছে। প্রথমেই চলে আসি হান্সি ফ্লিকের কোর ফিলোসফিটা কি। আমরা যদি হান্সি ফ্লিকের খেলা দেখে থাকি, আমি বায়ার্ন মিউনিক ডেজ থেকে ফলো করছি, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো কটা কোর ফিলোসফি আছে। সেটা হলো কি একটা রিলেন্টলেস প্রেস করে যেতে হবে উইথ কোঅর্ডিনেশন, এবং আরেকটা জিনিস হলো গিয়ে চরম ইন্টেন্সিটি থাকতে হবে। আমরা কিন্তু এটা এই সিজনে খুবই মিসিং দেখছি। এবার একটা কথা বুঝতে হবে, একটা টিম এত এত ম্যাচ খেলছে, তার ফলে যে এইটা সাস্টেনেবল, এই সাস্টেনেবিলিটির কি আছে? অসুবিধাটা এটাই হয়েছে যে এই সিজনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্লেয়াররা কিন্তু অনেকটা ইন্টেন্সিটিটা কমে গেছে। এবার স্বাভাবিক, তুমি যখন এত নাম্বারস অফ ম্যাচেস খেলছো, প্রত্যেকটা ম্যাচে এরকম হাই ইন্টেন্সিটি সম্ভব নয়। তোমরা টিমগুলি দেখে নাও না যারা এরকম হাই ইন্টেন্সিটি ফুটবল খেলে, এস রোমা, গ্যাসপেরিনির, ওরাও কিন্তু কোনো না কোনো সিজনে কোনো কোনো সময় এরকম ডাউন প্লেড হয়েই যায়। সেটা আমাদের বুঝতে হবে, কেন এটার সাস্টেনেবিলিটিটা খুবই মুশকিল আছে। তাই জন্য তোমার অনেক বেঞ্চ স্ট্রেন্থ দরকার, ভালো ভালো প্লেয়ার দরকার। তুমি যদি এটা সাস্টেনেবল করতে দাও, যে কোনো বর্নেমথ দেখো, ব্রাইটন দেখো, নিউক্যাসল ইউনাইটেড যদি আমরা দেখি, যারা এরকম হাই ইন্টেন্সিটিতে খেলে। কিন্তু বার্সেলোনার অসুবিধা হচ্ছে গিয়ে যে বার্সেলোনা কিন্তু বল কন্ট্রোল করতে পারছে না। দে নিড পেড্রি, জাস্ট লাইক টনি ক্রুস, লুকা মডরিচ, এরকম পেড্রিকে দরকার যারা কন্ট্রোল করবে, পজা নিয়ে আসবে গেমের ভিতরে। এবার আরেকটা জিনিস বুঝতে হবে যে এই প্রেসিংয়ের সিস্টেমটা, যেটা আমি বলছিলাম, ডিফেন্স কিন্তু ডিফেন্স থেকে স্টার্ট হচ্ছে না, ডিফেন্স আমার অ্যাটাক থেকে স্টার্ট হচ্ছে। আমরা আগের সিজনে ম্যানচেস্টার সিটিকে দেখি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে ম্যানচেস্টার সিটিও হাইলাইন খেলছিল, ডিফেন্সিভ এত ইস্যুগুলি কেন হচ্ছিল, কেন যারা হাইলাইনের প্লেয়াররা ছিল, মিনস আমি বলছি যারা অ্যাটাকার ছিল, তারা কিন্তু তাড়াতাড়ি ক্লোজ ডাউন করতে পারছিল না, প্রেসিংয়ে ইন্টেন্সিটি ছিল না। ওর জন্য কিন্তু অনেক জায়গা পেয়ে যাচ্ছিল প্লেয়াররা, অপোনেন্টের প্লেয়াররা বলে টাইম পেয়ে যাচ্ছিল, জায়গা পেয়ে যাচ্ছিল অনেক, যার ফলে কিন্তু পুরোপুরি এক্সপ্লয়েট করে ফেলছিল। আমরা বার্সেলোনার ক্ষেত্রে এই সিস্টেমটাই দেখছি, যে যখন প্রেস কিন্তু আর কাজ করছে না, প্রেস করলেও ওই ইন্টেন্সিটিটা নেই, তার ফলে কি হচ্ছে, অপোনেন্টরা কিন্তু বলে অনেক অনেক সময় পেয়ে যাচ্ছে, আর তারপরে পুরোপুরি কিন্তু এক্সপ্লয়েট করে ফেলছে, বিটুইন দ্য লাইন্স খেলে ফেলছে। কেন প্রেসটা না কোঅর্ডিনেটেড আছে, না ওই ইন্টেন্সিটি আছে। প্রেসিং আছে কিন্তু কোঅর্ডিনেশন এবং ইন্টেন্সিটিতে কিন্তু অভাব আছে, মেনলি চরম ইন্টেন্সিটিতে অভাব আছে। এবার আমি যেটা বলছি, এটা কিন্তু সাস্টেনেবল নয় যে তুমি চরমভাবে প্রেস করেই যাবে ইন্টেন্সিটি পুরো 38টা ম্যাচ ধরে, তারপরে চ্যাম্পিয়ন্স লিগ, কোপা ডেল রে, তারপরে সুপার কাপ, এসপ্যানা, এটা কিন্তু সাস্টেনেবল নয়। তাই আমাদের একটু ডিফেন্সিভ অ্যাপ্রোচেও যেতে হবে। কিন্তু আমরা যদি হান্সি ফ্লিককে দেখি, আমরা দেখতে পারবো হান্সি ফ্লিক কিন্তু একটু রিজিড কোচই আছে, কিন্তু এটা বুঝতে হবে হান্সি ফ্লিক কিন্তু এই ফিলোসফি নিয়ে চরম সাকসেসফুল কোচ। সো কেন এটাকে ডাবল ডাউন করতে হবে? কিন্তু এটাই হলো গিয়ে বিষয়, কিছু কিছু সময় ডাবল ডাউন করতে হবে। আর এই ক্ষেত্রে কিন্তু ওরা পেড্রিকে খুব মিস করছে, যে পজা নিয়ে আসবে টিমে, পজ করবে, খেলাটাকে স্লো ডাউন করে নেবে, এটা কিন্তু খুব চরমভাবে মিস করছে বার্সেলোনা। সো আমরা একটু ট্যাকটিক্যাল দিকে যেতে চলেছি ভিডিওটা, লেটস গো। পিকচারগুলি ঠিক মতন দেখি, তাহলে কিন্তু আমরা বুঝতেই পারবো যে এটার পুরোপুরি রিপিটিং প্যাটার্ন। আমি যেটা বলছি, ওসাসুনা থেকে চালু করে প্রত্যেকটা টিম কিন্তু এই প্যাটার্নটা ফলো করার চেষ্টা করছে। তাড়াতাড়ি সুইচ করবো কিন্তু উইংয়ে, এই উইং থেকে ওই উইংয়ে তাড়াতাড়ি সুইচ করবো, ডায়াগোনালিটিটা মেনটেন করবো, তারপরে উইঙ্গারদের কিন্তু পুরো আইসোলেটেড রেখে দেবো বার্সেলোনার ফুল ব্যাকের সাথে। স্ট্রাইকাররা অনেক সময় অফসাইড পজিশনে চালু করবে, কিংবা ব্লাইন্ড পজিশনে চালু করবে, ব্লাইন্ড সাইডে, আর পারফেক্ট মোমেন্টে বলটা কিন্তু পুরো কাট ব্যাক হবে, আর তারপরে গোল হবে। এবার কাটব্যাক না হলে কেউ থ্রু পাস দিয়ে দিতে পারে, কিংবা ক্রস করে দিতে পারে। তো আমরা দেখছি কিন্তু এটা কিন্তু বারবার হচ্ছে, এই ডিফেন্সিভ লাইনে ওয়েল টাইম পাসটা কিন্তু পুরো খুলে দিচ্ছে, একটা অপোনেন্টের ওয়েল টাইম পাস পুরো ডিফেন্সকে খুলে দিচ্ছে। এবার কথাটা হলো এটা কেন হচ্ছে, এটা আমি বলছিলাম, এটা হওয়ার কিন্তু অন্যতম কারণ হলো গিয়ে যে আমি এতটা কম্প্যাক্ট আছে, ন্যারোলি কম্প্যাক্ট বিষয়টা বার্সেলোনা, তার ফলে কি হচ্ছে, যখন তোমার ডিফেন্সটা তো ফার্স্টের থেকেই চালু হবে, অ্যাটাকার প্লেয়াররাই ফার্স্ট ডিফেন্ডার, আর ফার্স্ট ডিফেন্ডাররাই হলো গিয়ে ফার্স্ট অ্যাটাকার। সো এইটা কিন্তু কোঅর্ডিনেশনের অভাব হয়ে যাচ্ছে। এটা আমি বলছি, এটা সাস্টেনেবিলিটিতে তো একটা অসুবিধা আছেই, কেন বার্সেলোনার বেঞ্চ স্ট্রেংথ নেই। আর তারপরে হলো গিয়ে তোমার যদি স্ট্রাইকার ফেরান টোরেস হয়, আর সে যদি এমবাপের থেকে কিছু গোলই দূরে থাকে, আর তুমি যদি 2 পয়েন্টে খালি পিছিয়ে থাকো, এখানে তুমি চ্যাম্পিয়ন্স লিগে আছো, কোপা ডেল রেতে আছো, একটা ট্রফি অলরেডি জিতে নিয়েছো, সো হ্যাটস অফ টু হ্যান্সি ফ্লিক। এটা কিন্তু কোনো প্যানিকের সিচুয়েশন নয়। এটা বুঝতে হবে যে টিমটার কিন্তু অতটা ডেপথও নেই, আর প্লেয়ারগুলিও সেই ক্যালিবারের নেই, সেটা বুঝতেই হবে।
মানে হান্সি ফ্লিককে দোষ দিয়ে লাভ নেই, এটা তো প্লেয়ারদের ক্যালিবার আর ওখানে আছে। এবার হান্সি ফ্লিকের দোষ আছে যে রিজিড, কিন্তু হান্সি ফ্লিক আছে বলেই কিন্তু এতটা সাকসেসফুল, জাস্ট 2 পয়েন্ট পিছনে বার্সেলোনা। সো হান্সি ফ্লিককে বিশ্বাস করা উচিত, হান্সি ফ্লিকের উপরে সব ছেড়ে দেওয়া উচিত। এটা তো বুঝতে হবে কোথায় রিয়েল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, কোথায় বার্সেলোনা। টিম যদি একটা ঠিক মতন দেখা হয় তাহলে বোঝা যাবে। এখানে হুলিয়ান আলভারেজ আছে, ওখানে এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, এখানে ফেরান টরেস স্ট্রাইকার, ফেরান টরেস, বুঝতে হবে ফেরান টরেস স্ট্রাইকার। ভিডিওটা এইভাবে করছি কারণ আমি এডিট করার সময় দেখতে পাচ্ছি যে আমি যেই বিষয়ে মেনলি কথা বলতে চাইছিলাম ওটাই মিস আউট হয়ে গেছে, বিকজ খুবই তাড়াহুড়া আছে আমার, এখন একটু বেরোতে হবে। আমি যেটা বলছি, হান্সি ফ্লিকের অনেক সমস্যা আছে, অনেক কিছু আছে, কিন্তু এটা হান্সি ফ্লিক এটা নিয়ে খুবই সাকসেসফুল, যেটা ভিডিওতে অলরেডি আমি ডিসকাস করে নিয়েছি। কিন্তু বিষয়টা হলো গিয়ে, তোমরা এরকম বার্সেলোনার টিম তো গোল খাবে, হান্সি ফ্লিকে যতই ডবল ডাউন করে দিক, যতই চাই করুক, যতই ভালো ইন্টেন্সিটি হোক, গোল তো খাবে। আগের বছরও ভালো ইন্টেন্সিটি ছিল, কোঅর্ডিনেশন ছিল, সব কিছুই ছিল, কিন্তু তাও তো গোল খেয়েছে। তাহলে বিষয়টা না কোথায় দাঁড়াচ্ছে হলো গিয়ে চান্সগুলিকে কনভার্সন নিয়ে। বার্সেলোনা কিন্তু এই ম্যাচে অনেক চান্স পেয়েছে, কনভার্ট করতে পারেনি, এটা বুঝতে হবে। বার্সেলোনা যদি পেনাল্টিটা মেরে দিত, লামিন ইয়ামাল গোল করে দিত, রাফিনা গোল করে দিত, তাহলে কিন্তু ম্যাচটা আরামসে জিতে যেত, আরামসে জিতে যেত। এটাই বলছি, এই সিস্টেমে কিন্তু অনেক অনেক চান্স ক্রিয়েট হবে। এবার কথাটা হলো গিয়ে তুমি ফিনিশ করতে পারছো না কি না, সব কিছু এটার উপরেই ডিপেন্ড করবে যে তুমি চান্স ফিনিশ করতে পারছো না কিনা। প্রত্যেকটা ম্যাচে কিন্তু এই সিজনে দেখতে পাচ্ছি যে চান্স ফিনিশে কিন্তু একটা বড় অসুবিধা হচ্ছে বার্সেলোনার। এবার কোনো না কোনো ম্যাচে ওটা তো একটা অসুবিধায় ফেলে দিত, পয়েন্ট ড্রপ করিয়ে দিত। এই ম্যাচে কিন্তু ওটা পয়েন্টস ড্রপ করিয়ে দিয়েছে। সো এখানে কিন্তু বিষয় যে তুমি যদি চান্সগুলি ফিনিশ করে দাও তাহলে ভাই তার কোনো অসুবিধাই নেই। এটা কিন্তু বার্সেলোনার বড় বিষয় যে হান্সি ফ্লিকের সিস্টেম, আমি বারবার বলছি, চান্স ক্রিয়েট করবে, তোমাকে চান্সগুলিকে ফিনিশ করতে হবে। এবার রেফারিংয়ের কথা বলতে গেলে রেফারিং তো অবশ্যই বাজে হয়েছে, এই নিয়ে কোনো কথা নেই। ওটা হুইটসেলকে লাল কার্ড দেওয়াই দরকার ছিল, কাউকে দিক আর না দিক। অ্যান্ড মোর ওভার একটা কথা হলো কি, হুইটসেল আর লেমার এইসব প্লেয়াররা জিরোনাকে জিতিয়ে দিচ্ছে ভাই, আমি নিতে পারছি না। লেমার যে লাস্ট কবে খেলেছে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে, ও তো হসপিটালাইজ প্লেয়ার, পুরোপুরি হসপিটালাইজ। আর হুইটসেল তো ওয়াস্ট আউট ফিনিশ প্লেয়ার। ভাই এরা হারিয়ে দিয়েছে, এটা একটা বিষয় কিন্তু।